অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বড় দুই দল বিএনপি জুলাই সনদের নোট অব ডিসেন্ট রাখা এবং জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টির বিষয়েও একে অপরকে দোষারোপ করছে। গণভোট এবং জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। দুই দলের সিনিয়র নেতারা তির্যক ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন। অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করছেন। এছাড়াও দল তিনটি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা অব্যাহত রেখেছে। এমতো অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের বড় শক্তি হিসাবে বিএনপি ও জামায়াতের মধ্যকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের তরফ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এরই মধ্যে বিএনপি ও জামাতের সঙ্গে 2 দফা কথা বলেছে। তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো ইঙ্গিত মেলেনি। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যোগাযোগ করবে সরকার। এছাড়াও ঐক্যমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে এর অধিকাংশ সত্য নয়, কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কথা বলে দলগুলোর সঙ্গে তারা বিরোধে যেতে চান না। এদিকে চলমান উত্তেজনার মধ্যে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় আহ্বান জানান তিনি। জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন, যাই করতেছেন এবার বন্ধ করেন, আসুন আমরা একসাথে বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার, আমরা আলোচনা করব কিভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে হবে। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনীতির অনেক খেলা রয়েছে, আমরা সেই খেলা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, দেখি তারা কাল মিডিয়ায় কি প্রতিক্রিয়া দেখায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আশরাফুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আগের অবস্থানেই অনড় বিএনপি। সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জামায়াত ইসলামীর আলোচনায় বসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করছে না দলটি। এছাড়া 11 নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। এমন প্রেক্ষাপটে দেশ জুড়ে বড় শোডাউন করল বিএনপি। দলের নীতি নির্ধারকদের অভিমত, সমস্যা সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন মিলে। কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত্যের স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির নোট অব ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব এক ধরনের তামাশা বলে মন্তব্য করেছেন তারা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এ নিয়ে আলোচনার জন্য সরকার দলগুলোকে ডাকলে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে বলে জানান দলের হাইকমান্ড। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত্য হওয়ার সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানও চায়। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে 7 নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী সহ সারা দেশের র্যালি কর্মসূচি পালন করছে বিএনপি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে বড় শোডাউন করে নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। তারা বলছেন, জামায়াত ইসলামী সহ 8 দল আগামী 11 নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে। দলগুলোর 5 দফা দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হতে পারে বলে হুমকি দিয়েছে। এদিন সারা দেশে বিএনপি শোডাউন করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে যে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়। একই সঙ্গে বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করাও ছিল আরেকটি উদ্দেশ্য।
শুক্রবার রাজধানীতে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অনেকেই সনদ নিয়ে লম্বা লম্বা কথা বলছেন। বিএনপি সনদ মানতে চাইলেও অন্যরা একটা না একটা খুঁত ধরে নষ্ট করার চেষ্টা করছে। বিএনপি মাঠে নামলে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তামজিদ মির্জা। বাজারের পাশে এটি একটি ছোট্ট রাজনৈতিক সভার প্রস্তুতি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে এই বৈঠকের আয়োজন স্থানীয় জামায়াতের। দেখতে সাধারণ একটি সভা মনে হলেও এর বিশেষত্ব হচ্ছে বৈঠকে যে জনা 12 উপস্থিতি তাদের সকলেই সনাতন ধর্মের অনুসারী এবং জামায়াতের ভাষায় তাদের সমর্থক। দলের তাদেরকে এই কারণে আহ্বান করছি, যেহেতু আমরা হিন্দু মুসলমান যারা আছি পারস্পরিক প্রতিবেশী, এই কারণে হচ্ছে কি যে তাদেরকে আমরা আহ্বান জানাইছি যে এই দাড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। আপনারা যদি এই দাড়িপাল্লা প্রতীকে ধরেন তবে আমরা ইনশাল্লাহ সেফটি দেব, ইনসাফপূর্ণ ব্যবহার পাবেন আমাদের সব দিক দিয়ে। বৈঠকে জামায়াত নেতাদের পক্ষ থেকে দলের নির্বাচনী লিফলেট তুলে দেয়া হয়, কিন্তু গ্রামটিতে নজিরবিহীনভাবে সনাতন ধর্মাবলম্বীদের কারো কারো এরকম জামায়াতে যোগ দেওয়ার কারণ কি? ওরা আসে আমাদেরকে বলে যে তোমরা যদি কোনো বিবাদ আবাদে পারো ওইটা আমরা সহযোগিতা করবো, তোমাদের পাশে দাঁড়াবো। এরকম সাপোর্ট অন্য দলে এটা কম দিছে বলে আমরা ওইটার শপথ করছি। দল করার অধিকার, আমি যেহেতু বাংলাদেশের একটা নাগরিক, আমার দল করার অধিকার আছে। যে কোনো দল যে কোনো লোক করতে পারে। আমার এই দল ভালো লাগে তাই আমি করি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত 5ই আগস্টের পরও দেশটির বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ও নিরাপত্তা সংকটের কথা তুলে ধরেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই নিরাপত্তা সংকটকেও জামায়াত কাজে লাগাচ্ছে সনাতন ধর্মানুসারীদের কাছে যেতে। কিন্তু ইসলাম ভিত্তিক একটি দলে ভিন্ন ধর্মের এই সমর্থকদের কাজ আসলে কি হবে? আপনি জানেন যে আমরা একটা ধর্মভিত্তিক ইসলামিক সংগঠন, যেটা এইখানে একটা ধর্মের আমাদের তাদের সাথে আছে দেখা, সেখানে আমরা কিছু ধার্মিক আলোচনা হয়, আমাদের ইসলাম ভিত্তিক প্র্যাকটিস হয়, আলোচনা হয়, সেটা তাদের কাছে নাও পছন্দ হতে পারে। এই কারণে তাদের কাজটাকে আমরা তাদের মতনকে স্বাধীন রাখছি, যে তাদের ধর্মটা তারা পালন করবে, তারা সেখানে তাদের ধর্মটাকে স্বাধীনভাবে করবে, যাতে তারা মনে না করে যে আমরা তাদের উপরে আমাদেরটা তাদের উপরে চাপাই দিচ্ছি। আমাদের অভ্যন্তরীণ যে কমিটিগুলো আছে সেগুলোতে তারা ওইভাবে ইনভলভ হয় না, তবে যেগুলো আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো আছে, ধরেন নির্বাচনী কমিটি আছে, সেখানে তারা থাকবে আমাদের সাথে এবং তারা সামনের সারিতে আমাদের সাথে কাজ করবে নির্বাচনের সময়। দেখা যাচ্ছে নির্বাচন এবং ভোটকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দলের সমর্থক গোষ্ঠী তৈরি করাটাও জামায়াতের একটা উদ্দেশ্য। আর সম্প্রতি খুলনায় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের এরকমই একটি নির্বাচনী জনসভাকে দেখা হচ্ছে তারই ধারাবাহিকতা হিসেবে। জামাত মূলত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল, কিন্তু দেখা যাচ্ছে বিশেষত গত 5ই আগস্টের পরে সারা দেশের বিভিন্ন জেলায় এই দলটিতে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই প্রাথমিক সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। জামাত বলছে অনেক আগে থেকেই তাদের ভাষায় তাদের দলে অমুসলিমদের প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলে ভিন্ন ধর্মের লোকদের যোগ দেয়া এবং এই দলটিতে তাদের ভবিষ্যৎ আসলে কি? এই প্রশ্ন উঠছে কারণ জামায়াতে ইসলামীতে যোগ দিলেও দলের কোনো পর্যায়ের নেতৃত্ব কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে ভিন্ন ধর্মের কারো যাওয়ার সুযোগ রাখা হয়নি দলটির গঠনতন্ত্রে। তারা তাদের ফোরামের লিডার হবেন, মূল জামাতের নেতৃত্বে আসবার তো এখানকার বিধিবিধান অনুযায়ী সেই সুযোগ নেই। তারা ওই কমিউনিটির লিডার হবেন, ওই কমিউনিটির মধ্যে তারা কাজ করবেন, বিভিন্ন দায়িত্ব তারা পালন করবেন। এটাই সমালোচনা হয় যে তারা তো জামাত আসলে ইনক্লুসিভ হলো না। ইনক্লুসিভ এটাই তো একটা না, এটা দলের মধ্যে হবে না। তিনি আমার দলের সহযোগী হয়ে গেলেন, তো সহযোগী মানে তিনি অ্যাসোসিয়েট হলেন, এটা তো তার অন্তর্ভুক্তি হয়ে গেল। ইনক্লুসিভ মানে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তারপরে আপনার স্ট্যান্ডার্ড, মান, দায়িত্ব, যোগ্যতা, দ্যাট ইজ অ্যানাদার চ্যাপ্টার। সে যদি আপনার আদর্শকে ভোট দেয়, সমর্থন করে, আপনি শুধু শোপিস বলবেন, তখন তার ভোটের যে মূল্য হবে দেশের রাষ্ট্রপতিরও সেই মূল্য হবে। বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় 10%। দেশটির বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5ই আগস্ট পরবর্তী সময়কালে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বিষয়। তবে অনেকেই মনে করেন সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়ায় ঐতিহাসিক বিভিন্ন কারণে জামাত সেখানে সুবিধাজনক অবস্থানে নেই।
ফলে জামায়াত যে এখন তাদের ভাষায় অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করা। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতাও তেমনটাই মনে করেন, যদিও তিনি এটাও বলছেন ধর্মভিত্তিক একটা দলের এভাবে সংখ্যালঘুদের কাছাকাছি আসার চেষ্টা এক অর্থে ইতিবাচক, তবে এটাই যথেষ্ট নয়। তারা যেহেতু হচ্ছে ধর্মভিত্তিক দল, তাদের যেই ধরনের চিন্তা চেতনা, সেখানে কিন্তু অন্য ধর্মের লোককে ধারণ করার জায়গাটুকু সেখানে ওই ধরনের নয়। এটি একটি ভোটের রাজনীতি, ভোটের সংখ্যা বাড়ানো, এটাই। তাদের সাথে গেলেও কিন্তু তাদেরকে কোনো রকম দায়িত্বপূর্ণ কাজে দিল না, তাদের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার মতো সেই ধরনের অবস্থানে রাখলো না, তাহলে তো সেটা তো এই মাত্র ক্ষণিকের জন্য, সেটা দীর্ঘ সময়ের জন্য সেটা খুব একটা রেজাল্ট আসবে বলে আমরা মনে করি না। সংখ্যালঘু নেতারা চান ভোট ব্যাংক নয়, বরং সমমর্যাদা, অধিকার ও নিরাপত্তায় ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। জামায়াত অবশ্য একই কথা বলছে, কিন্তু এর জন্য দলীয় নেতৃত্বের কাঠামোয় যে সংখ্যালঘুদের স্থান দিতেই হবে তেমনটাও আবার মনে করছে না। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন, এখানে ডিসি মাসুদ রয়েছেন, যার সাথে কথা বলছেন ইসলামী সমমনা ইসলামী 8 দলের নেতৃবৃন্দরা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে রয়েছেন, যিনি ডিসি মাসুদের সাথে কথা বলছেন এই মুহূর্তে। ব্যারিকেডের এপাশ এবং ওপাশ দুপাশে, এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে এই সমমনা 8 ইসলামিক দলের সদস্যরা, নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে সমমনা ইসলামী 8 দল এক হয়ে তারা এক স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত প্রধান উপদেষ্টার বাসভবন তথা যমুনা অভিমুখে রওনা হয়েছেন পল্টন মোড় থেকে, যেখানে তারা কিছুটা সময় ধরে সমাবেশ করে বক্তব্য প্রদান করেছেন এবং সেই বক্তব্য প্রদান শেষে তারা মিছিল নিয়ে বের হন এবং মিছিল নিয়ে তারা ঠিক এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদের ব্যারিকেড দিয়ে কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে ডিসি মাসুদ কিন্তু রয়েছেন, যিনি সমমনা 8 দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যিনি কিন্তু ডিসি মাসুদের সাথে কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখানে সকলে অবস্থান করছেন, অর্থাৎ মৎস্য ভবনের যে চৌরাস্তা রয়েছে সেখানে তারা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। আরে ভাই ওইখানে ঠিক ভাই আমরা কাজ করবো ভাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি ব্যারিকেড এবং দুই পাশে রয়েছে, এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে রয়েছে সমমনা 8 ইসলামী দলের সদস্যরা, নেতৃবৃন্দরা, যেখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ রয়েছে, জাকপার নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের নেতৃবৃন্দরাও, যারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে মিছিল নিয়ে যাওয়ার পথিমধ্যে কিন্তু মৎস্য ভবনের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের এক পাশে রয়েছে এই সমমনা 8 ইসলামী দলের নেতৃবৃন্দরা এবং অপর পাশে রয়েছে পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি তারা উভয়ই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কি সিদ্ধান্ত আসে, তারা কি ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে যাবেন কিনা স্মারকলিপি দিতে, বা পুলিশের পক্ষ থেকে বা কি অবস্থান নেওয়া হবে সেটি যদিও এখনো জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এই 8টি সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একসাথে দাঁড়িয়ে আছেন এবং হয়তো নিজেদের ভিতরে আলোচনা করছেন যে তারা আসলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন বা কি করবেন সেটি সম্পর্কে। সামনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি রয়েছেন এবং সেই সাথে খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস এবং জাকপা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন।
এখানে আমরা ইতিমধ্যে মৎস্য ভবনের সামনে আছি। মৎস্য ভবনের সামনে এসে আমরা দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি মৎস্য ভবনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি সমমনা 8টি ইসলামী দলের এক হয়ে তারা যে একটি মিছিল বের করেছেন স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা প্রদান করবেন। সেই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তাদের যে মিছিল, সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেটি এই মুহূর্তে লক্ষ্য করছেন যে পুলিশ এবং ইসলামী 8টি যে সমমনা দল রয়েছে সেই দল কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝখানে রয়েছে একটি ব্যারিকেডের এ পাশে রয়েছে অর্থাৎ ডান পাশে রয়েছে সমমনা 8 ইসলামী দল এবং বাম পাশে রয়েছে পুলিশ সদস্যরা, অর্থাৎ তারা যমুনা অভিমুখে যাতে এই নেতা কর্মীরা যেতে না পারেন সেজন্য তারা কিন্তু সড়ক বন্ধ করে দিয়েছেন ব্যারিকেড দিয়ে। যথা কারণে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের ঠিক সামনে মিছিল নিয়ে কিন্তু সেই সমমনা 8টি ইসলামী দলের নেতাকর্মীরা অবস্থান করে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি বাম পাশে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। 5টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন, দীর্ঘদিন ধরে তারা আওয়াজ করছিলেন এবং আজকে কিন্তু চূড়ান্ত যে হচ্ছে সড়ক তারা যাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ভাই এই ক্যামেরাটা ভর দিয়েন না। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী সমমনা 8টি দলের নেতাকর্মীরা কিন্তু পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। ডিসি মাসুদ এখানে রয়েছেন, যিনি তাদের সাথে কথা বলছেন। পুলিশের সাথে কথা বলছেন সমমনা 8টি ইসলামী দলের প্রতিনিধিরা। এখানে তাদের গণমিছিল থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেখান থেকে একটি প্রতিনিধি দলকে স্মারকলিপি নিয়ে প্রদান অবস্থান। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে মৎস্য ভবনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি সমমনা 8টি ইসলামী দলের স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যে মিছিল বের করেছেন সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন এই সমমনা 8টি ইসলামী দলের প্রতিনিধি যারা রয়েছেন, অর্থাৎ যাদের নেতৃত্বে এই মিছিলটি বের হয়েছে তারা কিন্তু কথা বলছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যিনি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবং তিনিও কথা বলছেন পুলিশের সাথে, কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন, নেতৃত্বে যিনি রয়েছেন তিনিও। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং তাদের প্রতিনিধিরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কিন্তু ভিতরে ঢুকে গিয়েছেন। যেমনটি মনে হচ্ছে যে শুধুমাত্র প্রতিনিধি যারা রয়েছেন এই 8টি দলের, তাদের প্রতিনিধিরা হচ্ছে সামনের দিকে যাবেন। আর এখানে যারা মিছিল নিয়ে আরো কর্মীরা এসেছেন এই 8টি দলের, তারা এই ব্যারিকেডের ভেতরেই থেকে যাবেন, অর্থাৎ সামনের দিকে আর যেতে পারবেন না। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সামনের দিকে কিন্তু এই 8 দলের যারা প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু ভেতরে চলে গিয়েছেন।
ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাসও। ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তেল আবিবের কূটনীতিকরা। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান। তেহরানে পরমাণু হামলা হলে তেল আবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ, দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার। ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা। নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল। আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল। ভয় আর আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী। ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল। ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে। রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না। সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলকে রীতিমতো গাজার দৃশ্য দেখিয়ে ছাড়ছে তেহরান। তারই ধারাবাহিকতায় সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফার বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তেল আবিবের সামরিক স্থাপনাই নয়, ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও। ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তবে কোনো হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত এখনো জানা যায়নি। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই শঙ্কায় অনেকে বাংকারে লুকিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা তাদের স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি। তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী বাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানের আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের 2 শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,500-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে, কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয়। ভয়ে আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, তাতে যে কোনো সময় পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে তার মারাত্মক জবাব দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে, তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে, অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানি পক্ষ দাবি করছে, তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও সামনে আনা হয়নি। সম্প্রতি দু দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। বিশ্বের 9টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান ও ইসরায়েল দুই দেশই রয়েছে। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, সাম্প্রতিক হুঁশিয়ারি আসলে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েল ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চান। তবে তার হুঁশিয়ারি, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় বা আঘাত করে তবে নজিরবিহীন সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ প্রসঙ্গে বলেছেন, পশ্চিমা বিশ্ব যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থাকে তবে গোটা বিশ্বের নিরাপত্তাই প্রশ্নের মুখে থাকবে। তিনি ইসরায়েলকে অস্থিতিশীল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তাদের আচরণ পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো। যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন এমন, তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা। রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউনও দেওয়া হয়। এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা। যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলছেন ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে, এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন কর্মীরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন। যদিও হোয়াইট হাউস বলছে তাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে সেখানে ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি গোপন করে গেছেন। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও কিছু কর্মকর্তা বলছেন ইরান ইসরায়েল সংঘাতের কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সিবিএসকে কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই দূতাবাস ছেড়ে সবাই পালাচ্ছেন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক। এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার উদ্যোগ নেয়। আলোচনায় প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সে সঙ্গে হুমকি আসে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান। সংঘাত বাঁধলে দেশটি আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আল খামেনির দেশ। এরপরই শঙ্কা শুরু হয় যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। নজিরবিহীন হামলার শিকার হয়ে ইসরায়েল এখন পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। চোখে মুখে অন্ধকার দেখা ইসরায়েল ব্যাপক হারে ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে, এমন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে আগেভাগে রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ। রোববার পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চায়। স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে, সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয় কোথায় যাবেন তারা? অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে, কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন। রোববারই ইরান সরকার অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে। একই সাথে গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে বসবাসকারীদেরও সরে যেতে অনুরোধ করা হয়েছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত, আতঙ্ক হয়ে ঘর এবং এলাকায় ছেড়ে চলে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে জ্বালিয়ে দেয়া হবে। অমিত হাসান রবিন,
যুগান্তর নিউজ। রোম যখন পড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এখানে এমনটা হয়নি, তবে অনেকটা হয়েছে উল্টোভাবে। ইরান যখন ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালায়, ঠিক তখনই এভাবে স্যাক্সোফোন বাজিয়ে উল্লাস করেন লেবাননের বাসিন্দারা। তারা যেন ইরানের ছোড়া মিসাইলকে রাতের আধারে উৎসবের আতশবাজি ভেবেই উল্লাসে মাতেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, যখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তখন রাস্তায় বেরিয়ে এসে ভিডিও করছে আর উল্লাস করছে মানুষ। শুধু লেবাননই নয়, আগের দিন রাতে ইয়েমেনের বাসিন্দারাও বিশাল বড় পর্দায় লাইভ দেখে ইসরায়েলে ইরানের হামলা। যেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার মতো অবস্থা। ফিলিস্তিনি, লেবানন, ইয়েমেন এবং ইরাকের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যে কোনো উপায়ে ইসরায়েল যেন চরম শিক্ষা পায়, সেই চাওয়াই তাদের। ইরাকের মানুষ তো রীতিমতো রাস্তায় বেরিয়ে মার্কিন দূতাবাস ঘিরে মিছিল পর্যন্ত করেছে। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে আবারও ফিরতে পারেন ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম মুশফিকুর রহিম। বোলিং ডিপার্টমেন্টে থাকতে পারেন একাধিক চমক। 3 পেসার নিয়ে সাজানো হতে পারে একাদশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামছে টিম টাইগার্স। সব মিলিয়ে টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। ওয়ানডে ও টি20 ফরম্যাটের ভিড়ে প্রায় 3 মাস হতে চলল সাদা পোশাকে কোনো ম্যাচ খেলে না বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তাদের ঘরের মাঠে। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। 2 দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই স্বাভাবিকভাবেই মিরপুরের তুলনায় সেখানে কিছুটা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। এক সিরিজ বিরতি দিয়ে আইরিশদের বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন ডান হাতে ওপেনার মাহমুদুল হাসান জয়। এনামুল হক বিজয়ের বদলে প্রত্যাবর্তন করেছেন এই ব্যাটার। এমনকি প্রথম ম্যাচের একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 18 ম্যাচে 775 রান করেছেন প্রায় 23 গড়ে, যেখানে নামের পাশে আছে একটি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি। জয়ের সঙ্গে এই ম্যাচে ওপেনিং করতে পারেন বাহাতি সাদমান ইসলাম। চলতি বছর 4 ম্যাচে প্রায় 40.5 গড়ে ব্যাট করেছেন তিনি, যেখানে একটি 50-র সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও। 3 নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে 4 ম্যাচে পাক্কা 100 গড়ে 300 রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাই এই সিরিজেও দলের সেরা ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শান্তকেই। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 4 নম্বরে নামতে পারেন দলের অন্যতম সিনিয়র সদস্য মুমিনুল হক সৌরভ। ব্যাট হাতে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য ধরা হয় তাকে। পাশাপাশি টেস্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও মুমিনুল। তাই আয়ারল্যান্ডকে হারাতে হলে তাকে পারফরমেন্স করতে হবে সামনে থেকে। তার সঙ্গে মিডল অর্ডারের বড় আস্থার জায়গা দখল করে রেখেছেন শততম টেস্টের সামনে থাকা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্যারিয়ারে প্রায় 38 গড়ে 6324 রান করেছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচনে দুটো বিষয় সত্য থেকে প্রায় ধ্রুব সত্য হওয়ার পথে। নাম্বার 1, জাকের আলী অনেক দলে থাকবেন যেই ফরম্যাটেই হোক না কেন, যেই প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন। এবং নাম্বার 2, গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের প্রধান নির্বাচক, তিনি দল নির্বাচনের ব্যাখ্যা দিবেন না, তার কোনো দায়বদ্ধতার জায়গা নেই। মাসে মাসে যে 3 লাখ টাকা বেতন পাচ্ছেন, সেইটার দায়বদ্ধতা ক্রিকেট প্রেমী মানুষের কাছে। কাদেরকে তিনি সিলেক্ট করছেন, কাদেরকে তিনি বাদ দিচ্ছেন, কেন সিলেক্ট করছেন, কেন বাদ দিচ্ছেন, সেইটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন না। প্রেস রিলিজের মাধ্যমে আরো একটা দল বাংলাদেশের ঘোষণা করা হলো। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের সিরিজের জন্যই বাংলাদেশের 14 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলটা কেমন হলো এবং আমি যেই 2টা পয়েন্ট বললাম, সেই পয়েন্ট 2টার আসলে যৌক্তিকতা রয়েছে কিনা, আলোচনা কি আসলে যথেষ্ট হয় কিনা, তা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, আমার প্রথমত মনে হয় যে ওই জিনিসটা নিয়ে আলোচনা যথেষ্ট হয় না, যে বাংলাদেশের দল নির্বাচন কেন প্রেস রিলিজের মাধ্যমে হবে, কেন সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হবে না। আমি এটা গত অনেকগুলা নট আউট ডোমান যারা ফলো করেন তারা জানেন, আমি অনেকগুলা ন্যাশনাল টিম নির্বাচনে অনেকগুলো এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটা নিয়ে কারোর মধ্যে কোনো হেলদোল নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হেলদোল নাই। জাতীয় দল দেখভালের দায়িত্ব যে ক্রিকেট অপারেশনস কমিটি নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন, তাদের হেলদোল নাই। বিসিবির হেলদোল নাই এবং অবভিয়াসলি সিলেকশন প্যানেলের হেলদোল নাই, যেখানে লিপু ভাইয়ের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত ভাইও রয়েছেন।
বাংলাদেশের দল ঘোষণা করা যে হয়, ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করেন তারা তো শুধুমাত্র 14 জন খেলোয়াড় না, 15 জন খেলোয়াড় না, 16, 17, 18 জন দল হয়েছে, তারা শুধুমাত্র ওই সংখ্যাটা না, তারা এই সবাইকে, আমাদের সকল বাংলাদেশিকেই তো তারা প্রতিনিধিত্ব করেন। ফলে তাদেরকে আসলে ঠিক কোন ক্রাইটেরিয়া সিলেক্ট করা হলো, কোন ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হলো, সেইটা কি দেশের মানুষের জানতে চাওয়ার অধিকার রয়েছে না? এবং সেটা তারা জানবেন কিভাবে? অবভিয়াসলি প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যমের সামনে সেইটার ব্যাখ্যা সিলেকশন প্যানেল দিবেন এবং তার মাধ্যমেই তো মানুষরা জানবেন। এগুলার আসলে থোড়াই কেয়ার লিপু ভাইরা সেটা আর করছেন না এবং এইটা একেবারে নিয়মেই পরিণত করে ফেলেছেন। এবং যেটা আমি বলছিলাম যে সত্য থেকে ধ্রুব সত্যের পথে এটা চলে গিয়েছে, যে কোনোভাবেই তারা এই মিডিয়া ফেস করবেন না, মিডিয়ার মুখোমুখি হয়ে সেই ব্যাখ্যা দেওয়ার দায়বদ্ধতা তাদের অ্যাবসলিউটলি নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এইটা নিয়ে তার মানে কোনো তাদেরও এটা নিয়ে আলাদা কোনো হেলদোলের জায়গাটা আসলে নেই। সিলেকশন প্যানেলে লিপু ভাইয়ের কথা যদি আমি বলি, তাহলে গত বছরের মার্চ থেকে দায়িত্ব নিয়েছেন, এই 2 বছরের যে তার দায়িত্বের মেয়াদকাল, আর হয়তো মাস 4 সময় রয়েছে। সেই মাস 4 সময় মাসে মাসে 3 লাখ টাকা করে নিয়ে এই সময়কালটা তিনি আসলে পার করে দেওয়াটাই বোধহয় তার মূল লক্ষ্য, মূল মুখ্যের জায়গা। দল নির্বাচন কেন করলেন, কাদেরকে নিলেন, কাদেরকে বাদ দিলেন, সেইটা ব্যাখ্যা দেবার দায়বদ্ধতা তিনি অনুভব করেন না। এখন জাকের আলীর কথাটা বলছিলাম যে আগে আমাদের স্কোয়াডটা কেমন হয়েছে, 14 সদস্যের দলটা, সেটা আগে একটু দেখে নেই। যে এমনি জেনারেলি আমাদের স্কোয়াডটা আরো বড় হয়, এইবার 14 সদস্যের স্কোয়াড হয়েছে। কেননা লাস্ট আমাদের যে শ্রীলঙ্কা সফর ছিল সেইখানেও 16 সদস্যের স্কোয়াড ছিল এবং এইখানটাতে 14 সদস্যের নেমে এসেছে। কেননা প্রথমত হোম সিরিজ ধারণা করছি, যেহেতু তারা এটা সিলেকশন প্যানেল থেকে বলছেন না, আর দ্বিতীয়ত যেহেতু এখানে ন্যাশনাল ক্রিকেট লিগ চলছে, সো ওই এনসিএল এ যেন বাকিরা খেলতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে তো এনসিএল থেকে আমাদের ক্রিকেটার এই টেস্ট স্কোয়াডটাতে যুক্ত করা যেতেই পারে। যেই 14 সদস্যের স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানটাতে আপনি যদি বলেন যে এখানে ব্যাটসম্যান হিসাবে মাহমুদুল হাসান জয়, তার একটা কামব্যাক হয়েছে। লাস্ট সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আসলে ছিলেন না। সিরিজ আগে আমি দলটা আগে ঘোষণা মানে বলি, ঘোষণা আমি আর ঘোষণা কি করবো, আমি আসলে দলটা বলি যে এটা প্রেস রিলিজের মাধ্যমে এসেছে, তারপরে এটা নিয়ে ওই আলোচনার জায়গাটা করব। আমাদের এই 14 সদস্যের দলে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী এবং সৈয়দ খালেদ আহমেদ। দলটা যদি আপনি দেখেন তাহলে প্রপার ব্যাটসম্যান এখানে 7 জন, সঙ্গে মিরাজ প্রপার অলরাউন্ডার ধরলে 8 জন ব্যাটসম্যান আপনি এখানটাতে ধরতে পারেন স্কোয়াডটাতে। এবং 7 জন যে বোলার রয়েছে তার মধ্যে 3 জন স্পিনার, 4 জন পেস বোলার রয়েছেন। এই টেস্ট দলটাতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন। গত সিরিজটাতেও তো ক্যাপ্টেন তিনিই ছিলেন, কিন্তু সেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর ক্যাপ্টেন্সিটা তিনি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর নানান ঘটনা প্রবাহের পর তার কাছেই আবার ক্যাপ্টেন্সিটা গিয়েছে এবং তাকে সেই টেস্ট ক্যাপ্টেন্সিটা চালিয়ে যাবার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে তাকে রাজি করাতে পেরেছেন। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা যেটা বাংলাদেশে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে 2027 পর্যন্ত চলবে, এই পুরো সাইকেলটাতেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টিমকে লিড করবেন। আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজের দল থেকে নাইম হাসান স্পিনার তিনি বাদ গিয়েছেন। যদিও গল টেস্টে তিনি এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন, কিন্তু আমাদের এইখানটাতে স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এই দুইজনই তো আমাদের মূল স্পিনার। সঙ্গে থার্ড স্পিনার হিসেবে হাসান মুরাদকে রাখা হয়েছে, আরেক বাহাতি স্পিনার যিনি এখনো তার টেস্ট ডেবিউটা হয়নি। ফলে নাইম হাসান অফ স্পিনার, তাকে আসলে বাদ দেওয়া হয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজের স্কোয়াডটাতে তিনি ছিলেন, কিন্তু কোনো টেস্ট তিনি খেলেননি। ইনফ্যাক্ট তার ক্যারিয়ারেই একটা মাত্র টেস্ট গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন। সেই টেস্টেও 2 ইনিংসে, প্রথম ইনিংসে 0, পরের ইনিংসে 29 করেছিলেন, কিন্তু সেই জায়গায় তাকে খেলানো হয়েছে 9 নম্বরে এবং 8 নম্বরে। 9 নম্বরে খেলেছিলেন, নাইট ওয়াচম্যান নেমেছিল সেই কারণে এর আগে, কিন্তু হচ্ছে গিয়ে 8 নম্বর পজিশনে আসলে আমরা স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটসম্যানকে টেস্ট টিমে আসলে খেলিয়েছি বাংলাদেশ বলেই সম্ভব। আবার কোনো ম্যাচ না খেলিয়ে তাকে বাদ দেওয়াটা সেইটাও আসলে বাংলাদেশ বলেই সম্ভব। ওই যে বাংলাদেশে এই দলে রয়েছে এই এসিসি ইমার্জিং টিমে খেলবেন, এইগুলা আসলে বুলশিট কথাবার্তা। এটা বলে কোনো লাভ নাই যে ওইখানে খেলানোর জন্য তাকে বাংলাদেশ টেস্ট টিমে আসলে রাখা হবে না। তাহলে তো স্কোয়াড না দিয়ে একেবারে 11 দিয়ে দিলেই হতো, বিষয়টা তো আর সেরকম না। ফলে ওই অঙ্কনকে এইখানটাতে আপনি রাখবেন না, না রাখার কোনো যুক্তি আমি দেখি না, স্পেশালি যখন আপনি আবার জাকের আলী অনেককে রাখছেন। আরেকজন যিনি বাদ গিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এইখানটাতে
এনামুল হক বিজয়, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজে 2 টেস্টের 4 ইনিংসে 0-4 0-19 4 ইনিংস মিলিয়ে মাত্র 23 রান করেছিলেন। ফলে তার ওই ভীষণ বাজে ফর্ম ভীষণভাবে সমালোচিত হয়েছিল এবং তার এই বাদ পড়াটা এবার আসলে ওই অর্থে প্রত্যাশিত। আবার যখন আপনি হিসাব করবেন যে এনসিএল এর খেলা চলছে, এনসিএল এর 2 রাউন্ড হয়ে গেছে এবং সেই 2 রাউন্ডের 4টা ইনিংসের মধ্যে কোনো ইনিংসেই বিজয় 50 পর্যন্ত করতে পারেনি। ফলে তার বাদ পড়াটা এটা আসলে সত্যিকার অর্থেই প্রত্যাশিতই, কিন্তু আমরা আসলে ব্যাখ্যাটা সিলেকশন প্যানেলের কাছ থেকে, লিপু ভাইদের কাছ থেকে এটা পেলাম না। আমাদের এই টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে মাহমুদুল হাসান জয়ের। এখন আমাদের ওই টেস্ট ওপেনারের যে 2টা জায়গা, সেইখানটাতে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং জাকির হাসান, এই 3 জনের একটা মিউজিক্যাল চেয়ার খেলা চলছিল। মোটামুটি 3 জনের ক্যারিয়ার স্ট্যাট একরকম, মোটামুটি 3 জনের ফর্মও একই রকম, মোটামুটি সেই ব্যর্থতার বৃত্তেই তাদের ঘুরপাক খাওয়া। তারপরে এই 3 জনকে আমরা ঘুরিয়ে ফিরেই আসলে খেলাচ্ছিলাম। ফাইনালি গিয়ে ওই জাকির জয় তাদেরকে আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু ওইখানটাতে যে নেওয়া হয়েছিল বিজয়কে, তিনিও চরমভাবে ফেল করার প্রেক্ষাপটে তাকে এবার বাদ দিয়ে আবারও সেই জয়কে ফিরিয়ে আনা হয়েছে, যিনি আবার এনসিএল এর 2 রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডটাতেই তার সেঞ্চুরিও রয়েছে, 50ও রয়েছে। সো এই কারণে জয়কে আবার ফেরত আনা হয়েছে। কিন্তু আপনি জয়ের টেস্ট ক্যারিয়ার যদি দেখেন, তাহলে 18 টেস্টের যে 34টা ইনিংস তিনি খেলেছেন, তার মধ্যে 29টা ইনিংসেই তিনি মোটা দাগে ব্যর্থ হয়ে অর্থ বলতে পারেন যে 50ও করতে পারেননি। 34 ইনিংসের মধ্যে মাত্র 4টা 50 এবং একটা সেঞ্চুরি তার রয়েছে, এবং সেই 34 ইনিংসের মধ্যে তার 7টা ইনিংসে তিনি 0 রানে আউট হয়েছেন, আরো 7টা ইনিংসে তিনি ডাবল ডিজিটে পৌঁছানোর আগে আউট হয়েছেন। অর্থাৎ 34 ইনিংসের মধ্যে 14টা ইনিংসে জয়, একজন টেস্ট ওপেনার, তিনি 10 রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। সর্বশেষ 17টা টেস্ট ইনিংসে তার কোনো 50 নেই, কিন্তু তারপরেও তাকে আবার আমাদের ফেরত আনতে হলো সেই যেটা বলছিলাম মিউজিক্যাল চেয়ার খেলা, ওই অন্যদের ব্যর্থতাতেই আবার দলের সুযোগ পেয়ে যাওয়া, নিজের খুব একটা কিছু আসলে করতে হয় না। সো সেইভাবেই জয় আবারও, এবং যেহেতু এনসিএল এ ওই একটা সেঞ্চুরি একটা 50 করেছেন, ওই জায়গাটাতেও প্রবাবলি তিনি বিজয়ের চেয়ে এগিয়ে গিয়েছেন। ফলে বিজয়কে পাল্টে ফেলে এখানে আবারও আমরা জয়কে এইখানটাতে নিয়ে এসেছি। জাকের আলী অনেকের কথাটা বলছিলাম, অনেক শ্রীলঙ্কার বিপক্ষে লাস্টে টেস্ট সিরিজে একটা টেস্ট খেলেছেন, তার আগে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট খেলেছেন, এবং সর্বশেষ 2 টেস্টের 3টে ইনিংস তিনি ব্যাটিং করেছেন, এবং তাতে তার মোট স্কোর হচ্ছে গিয়ে 15, 5, 8, 2। সর্বশেষ 2 টেস্টের 3 ইনিংসে 5 গড়ে 15 রান করেছেন, তিনি স্কোয়াডে জায়গাটা ধরে রেখেছেন। স্কোয়াডে তিনি জায়গা ধরে রাখতে পারেন জাকের আলী। আমি এই যে এখন তাকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে, অন্যান্য ফরম্যাটে ওয়ানডে টি20তে এত খারাপ করছেন, কিন্তু আপনি যদি তার টেস্ট ক্যারিয়ারটা দেখেন, 6 টেস্টের 11 ইনিংসের মধ্যে তিনি 4টা তার 50 রয়েছে, 50 প্লাস স্কোর রয়েছে। ফলে ওই হিসাবে বাংলাদেশের মন্দের ভালো, সেই হিসাবে তো তিনি স্কোয়াডের জায়গাটা অন্তত পক্ষে ধরে রাখতেই পারেন না? পারেন। কিন্তু সর্বশেষ যে 2টা টেস্ট খেলছেন, সেইখানে 3 ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাওয়া, এইটা কিন্তু তাকে দলে জায়গাটা, স্কোয়াডে জায়গাটা প্রশ্নবিদ্ধ করে, এবং আরো প্রশ্নবিদ্ধ করে সাম্প্রতিক সময় ওয়ানডে এবং টি20 টিমগুলোতে তার যে পারফরমেন্স এবং তার যে সেই প্রবল যে চাপের মধ্যে তিনি রয়েছেন, সেইটা কি আসলে টেস্ট টিমেও তাকে ঢোকার ক্ষেত্রে ওইটা কি আসলে তিনি এখনকার কারেন্ট ফর্ম, অন্য ফর্মেট যদি আমরা বিবেচনাও আনে, আমাদের তো ভাই আনা হয়, এটা তার অস্বীকার করে লাভ নাই, আমাদের তো এইসব অন্যান্য ফর্মেটের ফর্মটাও বিবেচনা করা হয় যখন কাউকে বাদ দিতে হয় বা যখন কাউকে নিতে হয় সিলেকশন প্যানেলের পছন্দ অপছন্দ অনুযায়ী। জাকের আলীর ক্ষেত্রে সেই পছন্দের জায়গাটা যেহেতু রয়েছে, সেহেতু এই ক্ষেত্রে আর এইটা বিবেচনায় নেওয়া হয়নি। টেস্টেও সর্বশেষ 2 টেস্টে 3টে ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাওয়াটাও বিবেচনায় নেওয়া হয়নি, বরং তার টেস্ট ক্যারিয়ারটা প্রবাবলি বিবেচনায় নেওয়া হয়েছে। আমি প্রবাবলি বারবারই বলছি, কেননা সিলেকশন প্যানেলের কাছ থেকে তো কোনো ব্যাখ্যা আসলে পাইনি, তারা তো আসলে এটা আসলে জানাননি কেন জাকেরকে টেস্ট স্কোয়াডে আপনি রাখতেই পারেন, কিন্তু কেন রাখবেন সেই ব্যাখ্যাটা তো আপনি জানাবেন, সেই ব্যাখ্যাটাও আমরা আসলে এই জায়গাটাতে লিপু ভাইদের কাছ থেকে জানতে পারিনি। ফলে জাকের আলী অনেক তিনি বাংলাদেশের এই আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের সিরিজটাতে রয়েছেন। যেটা আমি বলছিলাম শুরুতে, যে বাংলাদেশের এখন জাতীয় দল ঘোষণায় 2টা জিনিস একেবারে সত্য থেকে ধ্রুব সত্যে পরিণত হবার মতো অবস্থা। জাকের আলী অনেক থাকবেনই নাম্বার 1, এবং নাম্বার 2 লিপু ভাইরা আসলে দল নির্বাচনের কোনো ব্যাখ্যা ট্যাখ্যা আসলে দিবেন না, কেন দল কাকে কেন নিলেন, কাকে কেন বাদ দিলেন, সেইটার ব্যাখ্যা তারা আসলে ওইটা দিবেন না। ফলে এইভাবেই যেইভাবে দল নির্বাচন হয়, যেই লাউ সেই কদু, ওই খারাবরি থোর বড়ি খারা, ওইভাবেই আসলে দল নির্বাচনটা হচ্ছে। লাস্ট সিরিজ থেকে আপনি যদি বলেন যে ওই এনামুল হক বিজয় ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে বাদ পড়েছেন, যে 3 জন বাদ পড়েছেন, বিজয় বাদ পড়েছেন, নাইম হাসান তিনি আসলে বাদ পড়েছেন, এবং মাইদুল অঙ্কন বাদ পড়েছেন, এবং দলে যোগ হয়েছেন হচ্ছে গিয়ে
মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনেক তার জায়গাটা ধরে রেখেছেন। কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আমাদের এই টেস্ট সিরিজটা বাংলাদেশের কনটেক্সটে এবং ইন্ডিভিজুয়াল কনটেক্সটে, সেটা হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের এই টেস্ট সিরিজটাতে তিনি প্রত্যাশিতভাবে আছেন, থাকবেনই তো। এনসিএলও তিনি সেঞ্চুরি করে ভালো একটা প্রিপারেশন তিনি নিয়েছেন। এই দুইটা টেস্ট ম্যাচ যদি খেলেন তাহলে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে 100টা টেস্ট ম্যাচ খেলার সেই গৌরবটা তার আসলে হয়ে যাবে। সো মুশফিকের এই টেস্ট সিরিজটা, আয়ারল্যান্ড তুলনামূলক দুর্বল দল, দুর্বল প্রতিপক্ষ, টিম সিলেকশন এন্ড অফ দ্য ডে যে আপনি বলতে পারেন যে কি যায় আসে, যাদেরকেই নেই বা যাদেরকেই বাদ দেওয়া হোক না কেন, ওই তো পার্থক্য 19-20ই। সো ফাইনালি গিয়ে এই আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা জিতবই, সেই কনফিডেন্সের জায়গাটাও আসলে থাকতেই পারে। মুশফিকের এই 100তম টেস্ট তিনি রাঙিয়ে দেবেন, সেই প্রত্যাশার জায়গাটাও রয়েছে। কিন্তু ওই যে যেটা বললাম যে জাকের আলী অনেক যে কেন দলে আছেন এবং লিপু ভাইরা যে আসলে কেন দল নির্বাচনের সেই ব্যাখ্যাটা দেন না, দায়বদ্ধতার জায়গাটা নেই, সেইটা আসলে বরাবরের মতো একটা গোলকধাঁধাই থেকে গেল। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 8ই নভেম্বর 2025। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সতর্কতা, আগামী 21শে নভেম্বরের পর থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি এবং এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় এই ঘূর্ণিঝড়টি জন্ম নিতে পারে আগামী 2 সপ্তাহের মধ্যে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে, ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 20-21 তারিখের মধ্যেই এদিকে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি বা থাইল্যান্ড উপকূলের কাছাকাছি বলা যেতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যেটি কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 21-22 তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে গতিশীল হয়ে এটি উত্তর বঙ্গোপসাগর অথবা উড়িষ্যা উপকূল বা অন্ধ্র উপকূলের দিকে আসতে পারে, ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত যা আভাস পাওয়া যাচ্ছে তাতে এটাই মনে হচ্ছে। এবং ঘূর্ণিঝড় যদি তৈরি হয় এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তীতে এটি নিম্নচাপ 22, 23, 24 তারিখের মধ্যেই এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এর থেকে যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে তার নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড় মন্থা যেরকম প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তার থেকেও এটি বেশি শক্তিশালী হবে, কারণ এই রকম অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলি এর আগে তৈরি হয়েছে তাদের শক্তি যথেষ্টই বেশি ছিল, যেমন ঘূর্ণিঝড় আমফান বা ঘূর্ণিঝড় ফেনী, এগুলোর শক্তিশালী, মারাত্মক শক্তিশালী হয়েছিল। তো সেই রকমই দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এদিকে ইন্দোনেশিয়া উপকূলের ঠিক মাঝামাঝি অঞ্চলে তৈরি হতে পারে। ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে পূর্বাভাস থাকে সেটি অনেকটাই বেশি কারেক্ট হয়, অনেকটাই বেশি সঠিক হয়। তো এই পূর্বাভাসটিকে আমরা সতর্কবার্তা হিসেবে নিতে পারি। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর থেকে নভেম্বর মাসে যে পূর্বাভাস জানানো হয়েছে, সম্পূর্ণ নভেম্বর মাসের যে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আগে থেকেই আভাস দেওয়া হয়েছে। এছাড়াও সারা নভেম্বর মাস জুড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে একটু বেশি হওয়ার পূর্বাভাসও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তো সকলেই এই বিষয়ে কৃষক ভাইরা বিশেষ করে সতর্ক থাকুন। এবং আবহাওয়ার পূর্বাভাসে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন অর্থাৎ আজ 8ই নভেম্বর থেকে আগামী 4 থেকে 5 দিন আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কোনো জায়গায় দেখা যাচ্ছে না, তবে কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ 8ই নভেম্বর সারাদিনে আবহাওয়া সারা দেশ জুড়ে প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে। ভোরের দিকে আজ থেকে মোটামুটি 9, 10, 11, 12 মোটামুটি যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যা দেখা যাচ্ছে, ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
কুয়াশার তীব্রতা এই চলতি নভেম্বর মাসের 22-23 তারিখের পরের থেকে অর্থাৎ শেষ সপ্তাহের পরের থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। 9 তারিখও একই রকম পরিস্থিতি থাকবে, তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে মেঘলা আকাশ সহ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু মোটামুটি জাঁকিয়ে বসতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে যা দেখা যাচ্ছে, উত্তরাঞ্চলের বিভাগগুলিতে বিশেষ করে রংপুর বিভাগে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে ভোরের দিকে এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের বেলা হতে পারে বলে জানা যাচ্ছে। এটি সর্বনিম্ন রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা থাকছে। নিম্ন তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে যদি দেখা যায় তাহলে সেটি কিন্তু প্রায় 14-15 ডিগ্রি সেলসিয়াসের রাজশাহী বিভাগেও একই রকমভাবে কমবে। তবে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে তাপমাত্রা এখনও পর্যন্ত অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে আগামী এক সপ্তাহ। তবে আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী এক সপ্তাহ জুড়ে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা একটি পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।